সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। দর্শক, টানা অবরোধ চলছে। ঢাকা মহানগর সহ ঢাকা বিভাগ, খুলনা বিভাগেও 48 ঘন্টার হরতাল চলছে। এদিকে সরকার নাশকতাকারীদের ধরিয়ে দিলে 1 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এটা সাংবাদিকদেরকে জানিয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সচিবালয়ে আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটা বৈঠক শেষে সারা দেশে নাশকতার আশঙ্কায় এ পর্যন্ত 7,000-এরও বেশি লোক গ্রেপ্তার করা হয়েছে। এদিকে 20 দলের পক্ষ থেকে বিএনপির নেতৃত্বে এই জোট একটি বিবৃতি দিয়েছে। আজকে সরকারকে সংযত এবং পরিণামদর্শী হবার পরামর্শ দিয়েছে। তারা হানাহানি দমন-পীড়নের পথ ছেড়ে সমঝোতার লক্ষ্যে পরিস্থিতিকে দ্রুত স্বাভাবিক করার জন্য তাগিদ দিয়েছে সরকারের প্রতি। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে খালেদা জিয়া অসময়ে দেশের যুদ্ধ ডেকেছেন। মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন বাংলাদেশে এখন রাজনীতি থাকবে কি থাকবে না সেটিও ভাববার সময় এসেছে। সরকার দেশকে একটা লাশের মহামারী দেশে পরিণত করে পোড়ামাটি নীতি গ্রহণ করেছে, সেটি বলেছেন যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপক্ষই এখন ব্যাপক কথামালা চলছে, বাকযুদ্ধ চলছে, কিন্তু আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সে নিয়ে আজও আলোচনা। রয়েছেন দুজন অতিথি, পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন সিনিয়র সাংবাদিক যেমন নাইমুল ইসলাম খান, রয়েছেন রাজনীতি বিশ্লেষক জনাব সালে আহমেদ টিটা। স্বাগত আপনাদের দুজনকে। জনাব নাইমুল ইসলাম খান, প্রধানমন্ত্রী অবশ্য আজকেও পার্লামেন্টে প্রশ্নোত্তর ছিল, কথা বলেছেন, বিএনপি বিবৃতি দিয়েছে, 20 দল বিবৃতি দিয়েছে, কিন্তু পরিস্থিতির কোনো হেডওয়ে দেখা যাচ্ছে না। মোটামুটি একটা ডেডলক, একটা স্ট্যান্ড স্টিল। এখান থেকে বেরোবার কোনো প্রয়াস, বিভিন্ন মহল থেকে বিবৃতিও আসছে। টিআইবি বিবৃতি দিয়েছে, বলেছে যে দুই নেত্রীর হাতেই নাকি চাবিকাঠি এই সংকট উত্তরণের। আপনিও কি তাই মনে করেন কিনা? চাবিকাঠি দুই নেত্রীর হাতে, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নাই। এবং আরো মজার বিষয় হলো যে আমরা সহ বাংলাদেশের আর তাবৎ যে কোনো রাজনীতিবিদের কাছ থেকে কোনো কিছু জানারও নাই, তাদের দেওয়ারও নাই। অনেস্টলি বলছি, দিস ইজ দি সিচুয়েশন। দুই নেত্রী, এখন দুই নেত্রীর সঙ্গে তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকে যে তারা কার সাথে কতটুকু কখনো কখনো শেয়ার করেন। শেয়ার মাত্র, ডিসিশন তারাই নেন। তাদের ডিসিশন নেওয়ার একটা নিজস্ব নিয়ম কানুন আছে, সেটাকে তারা অনুসরণ করেন। এটা এখন মানে আমাদের প্রায় বাল্য শিক্ষার পর্যায়ে, এটা ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং, স্বতঃসিদ্ধ, আমরা সকলে জানি। এবং আমাদেরকে শেষ পর্যন্ত তাদের কাছেই আবদার করতে হবে, তাদের কাছেই মিনতি করতে হবে, তাদেরই আমরা মানে যেটাকে বলে সকল আরজ গোজার। মানে এই জন্য বলছি যে ওনাদেরকেই মনে করাই দিতে হবে যে তারা বাংলাদেশের মানুষের কাছে কি মানে উচ্চতায় তাদের অবস্থান। তারা দুইজন, আমি একটা লেখা লিখেছিলাম যে এই দুই নেত্রীর নৈকট্য বাংলাদেশের সম্ভাবনাকে কতটা বেগবান করবে, আর এই দুই নেত্রীর দূরত্ব, মানে বিশেষ করে সংঘাতময় দূরত্ব বাংলাদেশের অগ্রগতিকে কিভাবে শ্লথ করবে। এবং এটা নিয়ে আপনি দেখেন, এই কথাটাই কত ভাবে বলা যায়। এটা আমার ডেইলি স্টারে প্রকাশিত একটি লেখা, আমি ইংরেজিতে এইভাবে একটা ইন্ট্রো করেছিলাম যে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রক্সিমিটি অফ দি টু লিডার্স। আমাদের প্রোগ্রেস is directly proportional to the proximity of these two leaders. এবং তাদের দুইজনের জীবন, আমরা একজন আরেকজনের চরম হেট করতে পারি, মানে খালেদা জিয়া চরম হেট করতে পারেন হাসিনাকে, শেখ হাসিনা চরম হেট করতে পারেন খালেদা জিয়াকে, কিন্তু তাদের জীবনটা এমন ভাবে একজনের সাথে আরেকজনের জড়িয়ে গেছে যে একজনকে ছাড়া আরেকজন কল্পনাই করা যায় না। বিএনপি গত কতদিন না প্রোগ্রাম করতেছে, খুব উত্তেজনা। তার আগে এক বছরটা চিন্তা করেন, বিএনপি ওয়াজ অলমোস্ট নোহোয়্যার, সিম্পল মিটিং টিটিং করতেছিল। কিন্তু আপনি পার্লামেন্টের যে ঝড়, সকল ঝড় ওর ভেতরের বিরোধী দলকে উদ্দেশ্য করে কিছুই না, নাথিং। মানে ভিতরের বিরোধী দলের তো পদত্যাগ করে ফেলা উচিত, যে আমাদেরকে বিরোধী দলের মতো এই সম্মানী দেওয়া হচ্ছে না, ইন দি সেন্স যে আমাদেরকে উদ্দেশ্য করে কোনো কথাই বলা হচ্ছে না, সকল কথাই হচ্ছে বাইরের বিরোধী দলকে। তো এইগুলি আমি এরকম শত শত উদাহরণ দিয়ে বলতে পারি। সুতরাং এটা নিয়ে কোনো সন্দেহ নাই দুই নেত্রীর কাছে, কিন্তু দুই নেত্রীর মধ্যে একই সাথে বোধোদয় হবে নাকি কোনো একজন এগিয়ে আসবেন। যদি প্রত্যাশা করতে হয় এগিয়ে আসবেন কে, তাহলে নিয়ম নীতি অনুযায়ী ইট ইজ দি গভর্নিং পারসন, যিনি ক্ষমতায়, যিনি পজিশনে,
তার প্রথম দায়িত্ব। চিফ এক্সিকিউটিভ এবং তিনি গভর্নিং, তিনি স্টিয়ারিং এ, তারই প্রথম দায়িত্ব। আবার আমি এটাও বলতে চাই যে যদি ইতিহাসে একটা অমরত্বের কোনো আগ্রহ কারো থাকে, দুইজনের যে কোনো একজন আজকে একটা অসাধারণ মানে যে স্টেটসম্যান সুলভ একটা ভূমিকায় এসে বাংলাদেশের এই কি ইঙ্গিত করছেন? আমি ইঙ্গিত করছি মানে আমাদের এমন একটা কৌশলগত অবস্থান তারা নিতে পারেন, যে কোনো একজনে নিতে পারেন। এটা আমার পক্ষে, আপনি এই অনুষ্ঠানের সময় হবে না, কিন্তু আমাকে সময় দিলে আমি স্ক্রিপ্টেড করে বলতে পারবো যে মাননীয় প্রধানমন্ত্রী কি করলে উইন উইন হবে এবং দেশের কি মঙ্গল হবে। আবার এটা বিরোধী দলীয় নেত্রীও কিভাবে আসলে তার মানে দলের অমর্যাদা হবে না, উইন উইন হবে এবং দেশেরও মঙ্গল হবে। জি, যেটা ওই প্রশ্ন ওনার কাছ থেকেই আপনাকে আবার করতে চাই যে সংকটের তো কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি নাই সমাধানের, কিন্তু সরকারের পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি নির্বাচন পূর্ব ছিল, 5ই জানুয়ারি নির্বাচন পূর্ব ছিল, সমাধানের একটা পথ খোঁজা হবে। সেখান থেকে তারা অনেক দূরে সরে এসেছেন এবং বেশ তারা খুব সুসংহত অবস্থায় আছেন বলেই তাদের বিশ্বাস। কিন্তু 2 সপ্তাহ আগে নাঈম ইসলাম খান 5ই জানুয়ারিতে যখন ওনাকে অবরুদ্ধ করার জন্য বলছিল যে যেইভাবে শুরু হয়েছে অবরোধের কর্মসূচি, সিমিংলি এটার যে লেভারেজ বা সুবিধাটা, ইম্প্যাক্টটা বিএনপির পক্ষে গিয়েছিল। 2 সপ্তাহ পরে নানা রকম আলোচনা সমালোচনার মধ্যে গিয়ে এখন কোন অবস্থায় আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির অগণিত দর্শক শ্রোতা দেশ এবং বিদেশে। আমি আপনার অনুষ্ঠানের শুভদে, আজকে আমাদের নাঈমুল ইসলাম খান সাহেবের জন্মদিন, আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমরা একটা কঠিন সময় পার করছি, নামিল ভাই তো বলে দিলেন চাবিকাঠি দুজনের উদ্যোগ নিতে হবে গভর্নিং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আপনাকে খুব সবিনয়ে একটা জিনিস স্মরণ করিয়ে দিয়ে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আজকের কথা শুরু করব। যেই 5ই জানুয়ারির ইলেকশন নিয়ে এত কিছু, আজকের এই যে দুর্যোগপূর্ণ অবস্থা, এই যে কেউ ক্রান্তিকাল বলেন, কেউ মহা অরাজকতা বলেন, কেউ যুদ্ধ বলেন, মন্ত্রী তো কয়েকজন বলেছেন যুদ্ধ, এখন যুদ্ধাবস্থা, এখন আপনার লাভ অ্যাট কি বলে শুট অ্যাট সাইট হয়ে পর্যন্ত আমাদের কানে এসছে। কিন্তু এর মধ্যে থেকে একটি কথা আমার কানে শুধু বাজে, আমার চোখে ভাসে। 5ই জানুয়ারি ইলেকশনের আগে এখন যেই মন্ত্রীরা বলছেন যে নির্ধারিত সময়ের আগে কোনো ইলেকশন হবে না, তারা একটা আবহ সৃষ্টি করেছিলেন যে এটা সাংবিধানিক ধারাবাহিকতার ইলেকশন, এখন আমরা একাদশ ইলেকশন নিয়ে কথা বলা শুরু করতে পারি। ইলেকশনের আগেই এই কথাটা বলেছিলেন, একটা মূলা ঝুলানোর মতো একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছিল বিএনপির সামনে যে এটা লেট ইট বি ডান, আমরা নতুন আলোচনা করব। কিন্তু ইলেকশন পরেই যেন সমস্ত ছক পাল্টে গেল, তাদের সব কথাবার্তা উল্টে গেল, তারা তাদের ইস্তেহারও ভুলে গেলেন। ওই ইলেকশনে 2014 ইলেকশনের ইস্তেহার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা উন্মোচন করেছিলেন, আমার জাতিকে জানিয়েছিলেন, সেই 2014 ইস্তেহারের 23 পাতায় এবারে আমাদের অগ্রাধিকার, এবার আমরা সরকার গঠন করতে পারলে আমাদের অগ্রাধিকার থাকবে পরিষ্কার ভাষায় কোট আনকোট। আমি আপনাকে বলি, এটা হচ্ছে সুশাসন, গণতন্ত্রায়ন এবং ক্ষমতার বিকেন্দ্রীয়ন, এই 3টা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত কাজ থাকবে সরকার গঠন করতে পারলে। এবং ওটার নিচে 1.3-তে একই পৃষ্ঠায় লেখা আছে জাতীয় ঐক্যমত, সেখানে লেখা আছে সুশাসন, গণতন্ত্রায়ন এবং ক্ষমতার বিকেন্দ্রায়ন এবং উন্নয়নের ধারাবাহিকতার মৌলিক প্রশ্নে জাতীয় ঐক্যমত গড়ে তোলার জন্য দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশাজীবী সকল সংগঠন এবং সুশীল সমাজ সকলকে নিয়ে জাতীয় ঐক্যমত গ্রহণ করার একটি উদ্যোগ গ্রহণ করা হবে। আপনি যে প্রশ্নের উত্তর খুঁজছিলেন, যে প্রশ্নের উত্তর আমি গতকালকে যখন মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ছিল সংসদে, আমি অধীর আগ্রহে বসেছিলাম এই সংক্রান্ত কোনো একটা প্রশ্ন কোনো একজন মাননীয় সাংসদ করবেন, আমার আশা ছিল। জাতীয় ঐকমত্য গড়ে তোলার কি চেষ্টা বর্তমান অবস্থা নিয়ে, বর্তমান অবস্থা নিয়ে কেউ কোনো একটা প্রশ্ন করবেন, আপনার ইস্তেহারের
এই অংশগুলো নিয়ে কেউ একটা বলবেন, কারণ কি প্রশ্ন করবে এটা সরকারি দল থেকে করবে আশা করেছেন? কেউ মাননীয় প্রধানমন্ত্রী বা বিরোধী দলকে, যে বিরোধী দলের কথা উঠলো, বিরোধী দল বলেন সরকারি দল বলেন, কেউ একজন মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবেন, কিংবা মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্রণোদিত হয়ে সংসদে বলবেন যে আমি কি করতে যাচ্ছি বা না করতে যাচ্ছি, এটা তাতে একটা দিক নির্দেশনা। আমি মর্মাহত হয়েছি, আমি আশাহত হয়েছি। আমি তার থেকেও আশাহত হয়েছি গত 12 তারিখে, যেদিন বর্ষপূর্তির জনসভা করা হলো এবং বিকেল 3টা থেকে সমস্ত নেতা নেত্রী তাদের বক্তৃতা, বর্ষপূর্তি নয়, বঙ্গবন্ধু স্বদেশ নো, ওটা ছিল আপনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে, কিন্তু ওই দিনই ছিল সরকারের বর্ষপূর্তি, 12 তারিখে ওই হিসাবে, হ্যাঁ, দুটো কোইনসাইড করেছে, কিন্তু ওইটা ছিল 10 তারিখে প্রোগ্রামটা, বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওটা বর্ষপূর্তি। জি, বর্ষপূর্তি। তো সেইখানে তারা সকলে বক্তৃতায় বলতেছিলেন দেশের এই অবস্থায় যে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনার বক্তৃতা দেবেন। আমি আর আমার কোনো অ্যাটেনশন কোনো দিকে সরে না, আমার সমস্ত অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু মাননীয় প্রধানমন্ত্রী। নাইমুল ভাই পরিষ্কার বলেছেন, চাবিকাঠি 2 আঁচলে বাঁধা। চাবিকাঠি তো 2 নেত্রীর হাতে, এটা তো আমরা সবাই জানি, ইট ইজ ওয়েল আন্ডারস্টুড। উনি ওনার বক্তৃতায় কোনোভাবেই কোনো একটি কথা, আচ্ছা, একটু কি এক্সপ্লেইন করবেন যে চাবিকাঠি যদি দুইজনের কাছেই থাকে, তাহলে এই 20 দলের নেত্রী, জোট নেত্রী, বিএনপি চেয়ারপারসনের ওনার কাছে চাবিকাঠির মানে কোন চাবিটা ওনার কাছে আছে? আমার চাবিটার আপনি কন্টিনিউ করেন। এই চাবিকাঠিটার মানে হলো আমাদের তালা কিন্তু একটা, দেশ একটা, কিন্তু এইটা খুলবে 2 জনের চাবি লাগবে, যে কোনো একজনের চাবি দিয়ে কিন্তু আবার হবে না। আমি ওইটা মিন করতে চাচ্ছি, এই চাবি দুটো চাবি ব্যবহার করতে হবে, নইলে আমাদের এই আনলক হবে না এই সিচুয়েশন। আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমি সেদিনও মর্মাহত হয়েছি। ওনার দিক নির্দেশনামূলক বক্তৃতা যেই কথা আমাদের বোঝানো হলো, 5ই জানুয়ারি বোঝানো হলো, একটা আবহ দেওয়া হলো, ইলেকশনের পরে সে আবহ হলো না, কেউ কথা রাখলেন না, সবাই কথা ভুলে গেলেন। 12 তারিখে ইলেকশনে তারা জনসভায় তাদের নিজেদের দলের বক্তব্যে নিজেরাই তাদের কর্মীদেরকে বলছিলেন দিক নির্দেশনামূলক বক্তৃতা দেবেন। কোনো দিক নির্দেশনা সেদিন বক্তৃতায় ছিল না, শুধু বক্তৃতা ছিল মানে রাজনীতির বিরোধী দল, সংসদের বিরোধী দল, রাজনীতির বিরোধী দলকে বা খালেদা জিয়াকে সবক শেখানো, সবক দেওয়া। নাইমুল ভাই এটা খুব সুন্দর কথা বলেছেন যে তারা যে কেউ ইতিহাসে অমরত্ব নিতে পারেন। সত্যি কথা, তারা আসলেই ইতিহাসে অমরত্ব নিতে পারেন এবং অমরত্ব নেওয়ার সুযোগ গভর্নিং হিসেবে যেমন শেখ হাসিনার, বঙ্গবন্ধু কন্যা হিসাবেও শেখ হাসিনার। আর আমি মনে করি আমি এত দূরে এত কিছুর আমার দরকার না। আমি সে বাংলাদেশ খুব সহজ সরল মানুষ, তাদের ডিমান্ডও খুব কম। যেই দেশের মানুষের ডিমান্ড কম সেই দেশের মানুষকে রাজনীতি দেওয়া তো খুব সহজ, অথচ আমরা আজকে বিচ্ছুদ্ধ হয়ে গেছে, আমরা বলতে সমস্ত জনগণ বিচ্ছুদ্ধ হয়ে গেছে রাজনীতির প্রতি। প্রতিদিন সেই গীতা সরকার 2013 সালের আগে যেমন অগ্নিদগ্ধ গীতা সরকারকে মাননীয় প্রধানমন্ত্রী দেখতে কি বলেছিলেন গীতা সরকার, যে আমরা তো অসুস্থ সরকার চাই না, অসুস্থ রাজনীতি চাই না। আমি খালেদাকেও চিনি না, হাসিনাকেও চিনি না, এরপর তার কিছু লাগে না। একই বছর পরে আবুল কালামের মা শাহেদা বেগম একই কথা বললেন, আমার ছেলে তো রাজনীতি করে না, আমার ছেলেকে কেন পড়াইলা। গতকালকে প্রতিদিন নিউজ পেপার এবং টিভি স্ক্রলে এই যে ঘটনাগুলো যাচ্ছে, এগুলো কি আমাদের 2 নেত্রীর কানে পৌঁছে না, নাকি কেউ পৌঁছায় না? আমি বিশ্বাস করি না তাদের কানে পৌঁছায়। তার মানে আমি কোথায় আছি? আমার দেশের রাজনীতি এখন ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকা। তারা রাজনীতিটা ওই একটা পয়েন্টে নিয়ে গেছেন। এখানে দেশ বলে, এখানে বিএনপি চেয়ারপারসনের রোলটা একটু ব্যাখ্যা করবেন যে উনি কিভাবে সংকট উত্তরণে ভূমিকা রাখতে পারেন এই সময়টা। মানে 20 দলের জোটের নেত্রী, যিনি অবরোধ ডাক দিয়েছেন, যিনি বাসা থেকে বেরোতে পারেন নাই, যিনি একটা সংকটের সমাধান চাইছেন, যিনি 5ই জানুয়ারি নির্বাচনকে ডিসওন করেছেন এবং সেটা বয়কটের ডাক দিয়েছেন, সেই নির্বাচনটা পার্টিসিপেটরি হয়নি বলেছেন, উনি এই সংকট উত্তরণের ক্ষেত্রে ওনার কি রোল আশা করছেন আপনি? আমি এই মুহূর্তে ওনার কাছ থেকে মানে দেশকে এরকম সংঘাতময় পরিস্থিতিতে ঠেলে দিয়ে উনি কি পাবেন সেটা উনি জানেন। এটা একটা একরকম ওই যে আমরা একটা বলেছি যে আমি খেতে পারিনি, আমি তোমাকেও খেতে দেব না, এরকম একটা অ্যাটিটিউড ওনার প্রতি, যে মানুষের একটা সহানুভূতি একটা ছিল, একটা পাবলিক পারসেপশন ছিল বিএনপির প্রতি, যে তাকে ডমিনেট করা হচ্ছে, তাকে সভা সমিতি করা দিতে হচ্ছে না। শুরুতে যে কথাটা আমাদের আজকে আলোচনা এসছে যে 5 তারিখের পরিস্থিতিতে বিএনপির প্রতি মানুষের জনমত যেরকম ছিল, আজকে সেই জনমত সেই জায়গায় নাই। বিএনপির প্রতি নেই বলে কি আওয়ামী লীগের প্রতি আছে? ঘটনা কিন্তু তা না। মানে এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে, আমি যেভাবেই কথাটা বলতে চাই, কথাটা বলতে গেলে আমি বিএনপি যে কোনো ভালো কাজ করছে প্রশ্নই ওঠে না। আমাকে একটু সময় দেন। বিএনপি পরিস্থিতিটাকে খুব
ঠান্ডা মাথায় বিএনপি সবসময় আওয়ামী লীগের পাতা বাদে বিএনপি পাড়া দিয়েছে। আমার কাছে এবার আমার অ্যানালাইসিস হচ্ছে এবার বিএনপির পাতা ফাঁদে আওয়ামী লীগ পাড়া দিয়েছে। ফাঁদটা আপনাকে আমাকে একটু বলতে দেন। 5 তারিখের বেশ কিছুদিন আগের থেকে আমরা তো ইট ইজ আন্ডারস্টুড আমাদের দেশে যে এই দুই দল, যেটা নাইমুল সাহেব একটু সুন্দরভাবে বলেছেন, যে আমাদের দুই দলকে এমনভাবে বিভিন্ন ঘটনা পরম্পরা যেভাবে তাদেরকে দুইটা মেরুতে ঠেলে দিয়েছে, এদের মধ্যে কোনো ম্যাচ মেকিং হওয়ার কোনো সুযোগ সাইকোলজিক্যালি নেই। দিস ইজ দি ফেট অফ দি কান্ট্রি। আমাদের এর মধ্যে থেকে বের হতে হবে। এই বের হতে উনি যে বলছেন যে ওনাদের হাতে, সেটা আমি একটু বলবো সুযোগ পেলে। আপনার সময় প্রায় শেষ, এই বিরতিতে যেতে হবে আমাদের। আচ্ছা, তাহলে আমি ওই অংশটা পরে বলবো। এই অংশটা আমি আপনাকে বলি, খালেদা জিয়া যেই পলিসি গ্রহণ করেছেন, যেই প্ল্যানে এখন আগাচ্ছেন, সেই প্ল্যানটা তৈরি করে দিয়েছে বিদেশ থেকে তার ছেলে। এমন কিছু কথা বলে আওয়ামী লীগকে জন্য একটা ফাঁদ পেতেছেন উনি। আমি বিশ্বাস করি না উনি এগুলো জেনে মানে না বুঝে বলেছেন। উনি ঠান্ডা মাথায় এগুলি কাজ করেছেন এবং আওয়ামী লীগের পাশে লোকগুলিকে এমন একটা জায়গায় ঠেলে দিয়েছেন, ওই পূর্বের বৈপরীত্য সত্ত্বেও, যে তাদের পক্ষে আওয়ামী লীগ বিএনপির সাথে কোনো সিটিংয়ে যাওয়া বা কোনো কম্প্রোমাইজ করা বা কোনো কিছু করা, উনি ঠান্ডা মাথায় তাদেরকে এটা ঠেলে দিয়েছেন, জেনে শুনে ঠেলে দিয়েছেন। এবং তারপর উনি এই যেই আন্দোলনের ডাক দিয়েছে, এই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে এগিয়ে গিয়ে তারা দুজনই একটা ওয়ান ওয়ে টানেলের মধ্যে ঢুকে গেছেন। ডু অ্যান্ড ডাই পলিটিক্সে যখন যে দেশের দুইটা দলই মুখ্য, সেই দুইটা দলই যখন ওয়ান ওয়ে টানেলের মধ্যে ঢুকবে, তখন সেই দেশে ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্কর ঘটনা ঘটতে বাধ্য, যার খেসারত তারা শুধু দুই দল দিবে না, আমরা জাতি হিসেবে দেব। ইজ দ্যাট রিয়েলি আ পয়েন্ট অফ নো রিটার্ন? না, পয়েন্ট অফ নো রিটার্ন না, মানে আমাদের দেশে ঠিক ওই রকম হবে না, কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে আর কি, যে আমাদের সমস্যাটা মানে দ্রুত সমাধানের ব্যবস্থা হচ্ছে না। পয়েন্ট অফ নো রিটার্ন আমরা বলি, কিন্তু আচমকাই কিছু চেঞ্জ হয়, মানে জিনিসগুলি পরিবর্তনের জন্য। যে পাকিস্তানে কি হয়েছে, 144 জন ছাত্রের মৃত্যু পাকিস্তানকে আপাতমস্তক, আপনি খেয়াল করেন যে কি পরিমাণ অ্যাগ্রেসিভলি আমাদের ক্রিকেট স্টার ইমরান খান সরকারের পতন চাচ্ছিল, সেখান থেকে সে এখন সরকারের সহযোগী। তো এগুলি এবং সকল দল মিলে একসাথে বসে তারা সমর্থন দিচ্ছে। সুতরাং কখন যে কোন ঘটনায় ঘটবে ওই রকম আশাবাদের জায়গা আমাদের ইতিহাসে থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে দুইজনেরই তো ভূমিকা রাখার স্কোপ আছে। খালেদা জিয়াও পারেন। এখন কথাটা হচ্ছে যে উনি হয়তো একটা কর্মসূচিতে চলে গেছেন, যে কর্মসূচি থেকে ওনাকে যদি কিছু দেওয়া না, হাউ ডু ইউ সাজেস্ট যে এখন টানা অবরোধ, আপনি কি আপনার কল বা মানুষের এই কল কি যে শি শুড স্টপ? না, শি শুড স্টপ ইন দি সেন্স দ্যাট শি শুড স্টপ লাইক সারেন্ডারিং নয়। জিনিসটা হচ্ছে উনি দেখেন, উনি লাস্ট যে প্রেস কনফারেন্সটা করলেন, উনি কিন্তু অসাধারণ কথা বলেছেন যে মানুষের মৃত্যু দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। এটা বিএনপি মানুষকে মারার রাজনীতি করে না। কিন্তু আমি এখন বিএনপির পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে বিএনপি বলছে যে এইগুলো সরকারেরই এজেন্সি বা তারাই এই ঘটনাগুলি ঘটায়া আমাদের আন্দোলনটাকে মানে দেশি বিদেশিদের কাছে প্রশ্ন সাপেক্ষ করতে চাচ্ছে বা বদনাম করতে চাচ্ছে। তো আমি যদি বিএনপি নেত্রীর জুতোটাতে পা দিই, তাহলে আমার মনে হয় এখানে এইটাকেই প্রকাশ্য করে, এইটাকে একিউজ করি যে আমরা আন্দোলনের কৌশল পরিবর্তন করার সিদ্ধান্ত নিব। এই জন্যই আমরা আগামী 1 মাস 2 মাস নিজেরা চিন্তা ভাবনা আলাপ আলোচনা করে নতুন কৌশলে আবার আসব। আমরা মানুষের রক্তপাত চাই না। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু এর আগে 2013 সময়ও কিন্তু আলোচনার মধ্যে বলা হয়েছিল যে একটা ইলেকশন তো হয়ে যাক না, কিন্তু এরপরে আবার সমাধান আসবে, আবার ইলেকশন হয়ে যাবে, সেটা 1 বছর না হোক 1.5 বছর পরে হবে, 2 বছর পরে হবে ইলেকশন। কিন্তু বিষয়টা হচ্ছে যে গণতন্ত্রের প্রশ্ন এবং ইলেকশন ম্যানিফেস্টোর প্রশ্ন ওখানে আছে, ক্ষমতা বিকেন্দ্রীকরণ। এই ম্যানিফেস্টো তো 5 বছরের জন্য, 5 বছরের জন্য। সুতরাং কিন্তু আপনি বলতেও পারবেন না এখন একটা 5 বছরের জন্য হলে আবার বিরতি নিয়ে জনাব টিটা বিরতি নিয়ে ফিরে আসছি। একটু বিরতি নিচ্ছি প্রিয় দর্শক, ফিরে আসছি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, স্বাগত আবারও এই সময়। জনাব টিটা, আপনি যে প্রসঙ্গে বলছিলাম যে পরামর্শ তো 2 দলের জন্যই থাকবে, যখন সিভিল সোসাইটি কথা বলছে, রুখে দাঁড়াও বাংলাদেশ, আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাঁড়াচ্ছেন, লেখালেখি হচ্ছে, 2 পক্ষের প্রতি পরামর্শ, টিআইবির বিবৃতি আছে, চাবিকাঠি 2 নেত্রীর হাতে। বাট
উনি বলছেন দুই নেত্রীকে লাগবে চাবি চাবি না, দুই নেত্রীকে লাগবে তালাটা খোলার জন্য। এক চাবির তালা মানে এটা তো জেনারেলি সবাই বলছে যে হ্যাঁ প্রাইম মিনিস্টার অথবা চিফ এক্সিকিউটিভ শুড টেক দ্য রেসপন্সিবিলিটি, বিকজ দেশে শান্তি রাখা, বজায় রাখা এটা দায়িত্ব। সরকার একটা টাইট রোপের উপর দিয়ে চলছে, দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা ওনারা দিবেন, আবার দ্য সেম টাইম নাশকতা বা সন্ত্রাস সহিংসতা যদি হয় সেটাও তারা ঠেকাবেন। কিন্তু যেভাবে বাকযুদ্ধ চলছে এবং একটা মোটামুটি একটা শার্প একটা বিভক্তি তৈরি হচ্ছে এবং এটা ইন্টেন্সিফাইং, ক্রাইসিস অনেক বাড়ছে, তা হাউ টু, কিভাবে আপনার পরামর্শ কি, কোথা থেকে? আমার পরামর্শ আপনি যদি বলেন যে আমি নাইমুল ভাইয়ের রেফারেন্স ধরেই বলি, উনি বলেছেন একটা তালা দুইটা চাবি, দুইটা চাবি লাগবে ওই তালাটা খুলতে, মানে দুইজনেরই ভূমিকা লাগবে। আবার একই সাথে উনি বলেছেন যে একটা যে কোনো দিকে এটা যে কোনো ভাবে এটা সলিউশন হতে পারবে, টার্ন নিতে পারে। এটা মানে যে আওয়ামী লীগ একা বা বিএনপি একা সেটা না, এটা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এই এরকম মনে কি হচ্ছে একটা যুদ্ধ অবস্থায়, মানে লিটারালি যুদ্ধ নয় কিন্তু একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কোনো সময় হতে পারে। ইভেন এই দুই রাজনীতি মুখ থুবড়ে পড়তে পারতে সেরকম একটা যে কোনো ধরনের একটা আনওয়ান্টেড ঘটনা সিচুয়েশন ঘটে যেতে পারে। কারণ বিভিন্ন সময় বাংলাদেশের এরকম পরিবেশ পরিস্থিতিতে যত কিছু আমরা আমাদের অভিজ্ঞতা ইতিহাস বলে, সেখানে অন্য কেউ রোল প্লে করেছে এবং তারা ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। সেই ফায়দা নেওয়ার খেসারত জনগণ দিয়েছে, সেই ফায়দা নেওয়ার খেসারত আমাদের কোনো রাজনৈতিক নেয় নাই। এই প্রসঙ্গে আমি আপনাকে বলতে চাই, খালেদা জিয়া যেটা বললেন যে আপনি ঠিক আছে, নামিল ভাই লাস্ট যেটা বললেন যে উনি বলতেই পারেন যে এই অবস্থায় আমরা আবার 2 মাস সময় নিয়ে একটু দেখি, বা ওনার প্ল্যান মতো এই সময়টা আমরা আর একটু সময় দিয়ে সরকার দেখি, এগুলো কোনো কথা হতে পারে না। এবার যে পয়েন্ট অফ নো রিটার্ন আমি যেটা বলেছি, পয়েন্ট অফ নো রিটার্ন বলছি আমি এই দুই রাজনৈতিক দলের, পয়েন্ট অফ নো রিটার্ন কান্ট্রির না, কান্ট্রি ঠিক আছে, এই দুই রাজনৈতিক দলের ডু অ্যান্ড ডাই যে খেলায় তারা নেমেছেন, এখানে তারা আমি মনে করি তারা রাজনীতির যে চর্চা, গণতন্ত্রের যে চর্চা, তারা দুই দলের কেউই সেটাকে ফলো করছেন না। তারা সহমত, রাজনীতির কোনো একটা এলিমেন্টই তো নাই, কোনো একটা এলিমেন্টই নাই। আপনি সেই ভুলে গেলে চলবে না যেই ভোট এবং ভাতের অধিকার চাই, এই স্লোগানটা অত্যন্ত জনপ্রিয় স্লোগান এবং সাকসেসফুল স্লোগান ছিল, এবং এটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং উনি সাকসেসফুল হয়েছিলেন। দেখেন আজকে সেই জিনিসটা জাস্ট উল্টা, এখন সেই ভোটের অধিকার চাচ্ছে বিএনপি। এখন ভাতের অধিকারটা ইম্পর্টেন্ট, ভাতের অধিকার না, এখন ভাতের অধিকার এবং পলিটিক্স মানে ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট, চেঞ্জটা হয়েছে এখানে। এবং বর্তমান রাজনীতি ইনডাইরেক্টলি বলেন, ডিরেক্টলি বলছেন, কিন্তু আমি এটাকে ইনডাইরেক্টলি বলি, কেন যেন তারা একটা জিনিস আবহ সৃষ্টি করতে চায়, যে আপনি আপনার বক্তৃতা শুরুতে বলেছেন, যেমন আমির হোসেন আমু বলেছেন আজকের স্টেটমেন্টে, গতকালকের স্টেটমেন্টে, অন্যান্যরাও বলার চেষ্টা করেছেন যে এখন উন্নয়নই মুখ্য, আমরা গণতন্ত্রটা মুখ্য না, এরকম একটা আবহ তৈরির চেষ্টা কিন্তু চলছে। কিন্তু ভুলে গেলে চলবে না, উন্নয়ন এক জিনিস, গণতন্ত্র এক জিনিস। কেউ যদি খাওয়ানোর চেষ্টা করে এই বাঙালিকে, এই বাংলাদেশি এই সরল সরল লোকদের, যে উন্নয়ন দিয়ে আমি গণতন্ত্রের চাহিদাটাকে মিটিয়ে দেব, উন্নয়ন দিয়ে আমি তোমাদের মুখ বন্ধ করে দেবো, উন্নয়ন দিয়ে তোমাদের আন্দোলনকে বন্ধ করে দেবো, এটা যেমন সম্ভব না। আর তেমন ওই যে ভোট এবং ভাতের অধিকার, সেই ভাত এখন আর প্রয়োজন নাই মানুষের পেটে, মানুষ এখন ওই জায়গাটা কাভার আপ হয়ে গেছে। এবং আমাদের পলিটিক্স, আপনি রিসেন্টলি ওই যে সিপিডি একটা সেমিনার গিয়েছিল, সেখানে বলেছিল পরিষ্কারভাবে সকলভাবে উঠে এসেছিল, রাজনীতি কাস্টমাইজ হতে পারছে না পাবলিক রিমান্ড অ্যান্ড পাবলিক পারসেপশনের উপরে। অন্য সব কাস্টমাইজড হয়েছে, প্রয়োজনের নিরীক্ষেই তো সবকিছু কাস্টমাইজড হয়, কিন্তু আমাদের রাজনীতি এবং রাজনীতিবিদরা মোটেই কাস্টমাইজড হতে পারেন নাই। মানুষ কি চায়, দেশ কি চায়, এবং তাদের অ্যাকচুয়াল কি দায়িত্ব। আপনি এই যে সংসদের রেফারেন্স দিয়ে আজকে আমি কথা বললাম, ওই সংসদে একজন লোক কি দাঁড়িয়ে বলার নাই, একজন নেতা কি নাই যে এই অবস্থায় এই সংসদ থেকেই আসুন আমরা এই যে আমরা 1.3 জাতীয় ঐক্যমত, এই আমরা আমাদের ইস্তেহারেই তো আছে, এখানে তো কারো হারতে হয় না, কারো ঠকতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে চাবিটা খুব সহজভাবে আছে। আপনি যে বললেন যে এখান থেকে বেরিয়ে আসার পথ কি, বেরিয়ে আসার পথ অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, এবং কারো কোনো মানের হানি না করে, সম্মানের, যদি আমার এলিমিনেশনের কোনো চিন্তা না থাকে। কিভাবে? সেখানে একদম পরিষ্কার যদি 1.3 আসেন, যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত ও নিরবচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত করার মতো মৌলিক প্রশ্নে সব রাজনৈতিক দল, শ্রেণী ও পেশাজীবী সংগঠন এবং সিভিল সমাজ সহ দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। এবং এটা কি জামাতের সাথে তারা করবে?
আপনি তো ইস্তেহারে বলেছেন, আপনি তো এখানে বলেছেন, তার মানে কি? না আমি দাবি করছি না, এটা তো আমার দাবি না, এটা তার কথা, তার আমার কথা না। কিন্তু তার এটা আওয়ামী লীগের পলিটিক্যাল স্ট্যান্ড দিয়েই তো এটা ব্যাখ্যা করতে হবে। আপনি আক্ষরিক ব্যাখ্যা করলে তো হবে না। আওয়ামী লীগ এটা মিন করে নাই। বলতে দেন আমাকে, তার মানে কি? তাহলে তো আরো ভয়াবহ অবস্থা। আপনি যেটা এখন আমি আমার মতো করে একটু বলি, আপনি নির্বাচনী ইশতেহার জনগণের সামনে দিলেন যে আমি এই করব, আপনি এইটুক ফোরসাইটনেস যদি না থাকে, আপনি যখন এখানে দলমত, এইখানে সব মৌলিক পোস্টে সব রাজনৈতিক দল আপনার মাথায় যদি, তখনও তো যুদ্ধাপরাধীর বিচার চলছিল, তখনও তো জামাত নিয়ে এই প্রস্তুত ছিল। আপনি যখন এইটাকে লেখেন, আপনার মাথায় যদি এইটুক ক্যালকুলেট, আপনি কোন রাজনৈতিক দলের হাতে আমার ভাগ্য সঁপে দেবো, আমার দেশকে চালাতে দেবো, যার ফোরসাইটনেস থাকবে, যার প্ল্যান থাকবে, যে স্টেট নিয়ে ভাববে, সে এটা লেখার সময় যদি বলে যে সব রাজনৈতিক দল, সে উনি বলে গেলেন, আর উনি বলছেন, এবং আমিও বুঝি উনি যেটা বলছেন সেটা আমিও বুঝি, সব রাজনৈতিক বলতে উনি তো জামাতের সাথে উনি কথা বলতে পারবেন না, উনি বিএনপির সাথে, এখন বিএনপি লন্ডন থেকে এই মতাবস্থায়, তো তার মানে কি? যদি তাই সত্যি হয়ে থাকে তাহলে তো ঘটনা আরো ভয়াবহ। আমরা যেটা বলছিলাম যে আইন শৃঙ্খলার প্রসঙ্গে, এখন আজকে যে মিটিং হয়েছে সচিবালয়ে, মন্ত্রীরা কথা বলেছেন, নাশকতাকারীদের ধরিয়ে দিলে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। কালকে একজন মন্ত্রী বলেছেন যে শুট অ্যাট সাইট, এরকম বলেছেন। অনেকে বলছেন যে খালেদা জিয়াকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, সেই নিয়ে তারা বুঝে উঠতে পারছেন না, এইসব নিয়ে বিষয় প্রকাশ করছেন। আবার এবং নাশকতার বিরুদ্ধে বেশ আইন প্রয়োগকারী সংস্থাও মাঠে নেমেছে, তাদের ভাষায় যৌথ বাহিনীও অনেক জায়গায় কাজ করছে এরকম। কিন্তু বিএনপি যে 20 দলীয় জোটের আজকে এবার তারা এইসব অত্যাচার নির্যাতনের একটা ফিরিস্তি দিয়েছে এবং বলেছে যে আইন প্রয়োগকারী সংস্থা তারা সন্ত্রাসীদেরকে খুনের ছাড়পত্র দিয়ে, তাদের ভাষায় খুনের ছাড়পত্র দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা চক্রান্ত করছে এবং এর বিরুদ্ধে একটা কঠোর হুঁশিয়ারি দিচ্ছে। পরিস্থিতি কিন্তু আরো এক ধাপ ডেটোরেট করেছে মনে হচ্ছে, যে একদম সরাসরি, যেমন খিলগাতে একটা ছাত্র দলের নেতা হত্যার ঘটনা ঘটেছে এবং আরো হত্যাকাণ্ড ঘটছে বলে তারা বলছেন। তো এটাকে, এই পরিস্থিতি যদি চলতে থাকে, আপনি কোথায় দেখছেন দেশকে সামনের দিনগুলোতে? এই যে আজকে পরিস্থিতিটা হয়েছে, এই পরিস্থিতির মধ্যে আমার কেন জানি হঠাৎ করে বলতে ইচ্ছা করছে যে এককভাবে তারেক রহমান আওয়ামী লীগ এবং সরকারকে খুব সাকসেসফুলি ইরিটেট করতে পেরেছে। উনি এই কথাটাই আরেকভাবে বলেছেন, এটা আমি ফাঁদ বলবো না, ইরিটেট করেছে। এই ইরিটেশনে মানুষ যখন ইরিটেটেড হয় এবং এনাফ ইরিটেটেড হয়, অন্যেরা তখন আশা করে যে ইরিটেশনের মধ্যে যে সিদ্ধান্তই নিবে তার মধ্যে মিস্টেকস বাড়তে থাকবে। তার মানে এখন যা কিছু করবে তার মধ্যে অন্য যে কোনো সময়ের চাইতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই ভুল থেকে তখন বিএনপি কি সুবিধা নিতে পারে দেখবে। এই হচ্ছে, আমি ধরে নিচ্ছি আপাতত তারেক রহমানের কৌশল, এবং সেই কৌশলটা প্রাথমিক ফল দিয়েছে। মানে আমরা খেয়াল করে দেখেন, এই ঘটনাবলীর আগে বিএনপি এটল কোনো আন্দোলন করতে পারবে এরকম মুরুদ নাই, কি আলোচনা করছিলাম, কিছুই না। আমারও মনে হচ্ছিল যে একটা মোমেন্টাম এরকম আনা এত সহজ হবে না, কিন্তু তারেক রহমানের স্ট্র্যাটেজি এখানে কাজ করেছে। এখন কথাটা হলো, সেখান থেকে আমরা ফলটা নিতে পারবো কিনা। এই যে ধরেন আমির হোসেন আমু এই যে ল অ্যান্ড অর্ডার কমিটির মিটিংয়ে বললেন, বা মন্ত্রীরাও শুট অ্যাট সাইট সহ নানান রকম কথা বলছেন, এবং অ্যাকচুয়ালিও পুলিশ বা নিরাপত্তা বাহিনী যারা যৌথভাবে, বিজিবি, গ্রাম পুলিশ সবাই মিলে টিলে র্যাব যে অ্যাকশনটা নিচ্ছে, এই অ্যাকশনটা যদি আমি ধরেও নেই সাময়িকভাবে এক ধরনের শান্তি আনতে পারে, এটা হলো সর্বোচ্চ প্রত্যাশা। আমি বলে দিই সর্বোচ্চ কি হতে পারে, সেটা হলো মাত্র সাময়িক একটা শান্তি আনতে পারে। মানে হয়তো ককটেল গুলি কিছুদিন ফুটবে না, কিন্তু এটা তো একটা উপসর্গের চিকিৎসা হলো। আমরা কিন্তু মূল অসুখের চিকিৎসা করলাম না। এখন এই যে মূল অসুখের চিকিৎসা না করলে আরেকটা উপসর্গ যে কোনো সময় দেখা দিবে। এতে আওয়ামী লীগও যেভাবে গভর্ন করতে চাওয়া উচিত, আওয়ামী লীগ রাষ্ট্র চালালে তো হবে না। যখনই একটা লোক রাষ্ট্র চালায়, মনে করেন যে আমি প্রথমে চাই এটা টেলিভিশন লাইসেন্স পাই, যেন পাওয়ার পরে আবার এটাকে ভালোভাবে চালানোর প্রশ্ন আসবে। আওয়ামী লীগ যে গভর্ন করলেই তো হবে না, এটা তো ভালোভাবে গভর্ন করতে হবে, তাকে তো সাকসেস দেখাতে হবে। ওই জায়গাটা থেকে কিন্তু চ্যালেঞ্জ
থেকেই যাচ্ছে আওয়ামী লীগের জন্য। কারণ এই যে লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা আমাদের গ্রোথ বাড়ানোর জন্য, প্রবৃদ্ধি বাড়ানোর জন্য খুব জরুরি, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য জরুরি, যতক্ষণ পর্যন্ত একটা স্থায়ী শান্তির ব্যবস্থা এখানে হয়েছে এটা সকলে না জানবে, দেশের কিংবা বিদেশের কোনো ব্যবসায়ী নতুন করে এখানে ইনভেস্টমেন্ট করবে না, বাড়ির বিক্রি বাড়বে না, অনেক ব্যবসায়ী স্থবিরতার মধ্যে পড়ে থাকবে। আপনি বলেন যে স্থায়ী শান্তি আসলে কত দূরে? স্থায়ী শান্তি নাকি এটা মরিচিকা আলিয়া আলিয়া এরা স্থায়ী শান্তি, আপনার বর্তমান যে রাজনৈতিক সিস্টেম, এই রাজনৈতিক সিস্টেম এবং যেই রাজনীতিবিদদের হাতে আমাদের রাজনীতিটা বাধা, স্পেশালি দুই আঁচলে বাধা, এগুলোর আমূল পরিবর্তন ছাড়া আপনি আমি এখানে যত আলোচনাই করি, যত আশাই দেখি, এগুলো সব মরিচিকা। আপনাকে আমি স্পেসিফিক বলি, যেদিন 31শে ডিসেম্বর বেগম খালেদা জিয়া 7 দফা দিলেন, অ্যাবসলিউটলি একটা পলিটিক্যাল 7 দফা, এখানে কোনো রাষ্ট্রের কোনো ব্যাপার ছিল না, জনগণের কোনো ব্যাপার ছিল না, এটা একটা দলীয় 7 দফা ছিল। তার প্রথমটাই তো আপনি যে একটা তত্ত্বাবধায়ক সরকার, এটা 13 সালে হলো না, 14 সালে হলো না, এত কিছু হলো না। তত্ত্বাবধায়ক শব্দটা বলে নাই, নিরপেক্ষ ছিল, দলনিরপেক্ষ। আমার একদম তত্ত্বাবধায়ক সরকার, কোট আনকোট, আমার কাছে রেকর্ড আছে, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, কোট আনকোট। আচ্ছা, তারপরে আপনাকে বলি, উনি যদি আপনি যে আমি বিএনপি, আপনি আওয়ামী লীগের সাইডটা বললাম যে আওয়ামী লীগ কিভাবে এটাকে একটা সম্মানজনক সমাধানে আসতে পারেন, যে ওনার দল থেকে দিল যে আমার ইশতেহারের মধ্যে আছে 1.3-তে যেটা আছে, আমি সকল দলকে ডাকলাম। উনি টেকনিক্যালি কাকে বাদ দিবেন, কি করবেন না করবেন, এগুলি তো বাংলাদেশে হয়, এটা এবং পলিটিক্সও হয়, সেখানেও আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আওয়ামী লীগ, বিএনপিটা আমার বলা হয় নাই। বিএনপিও ঠিক একইভাবে পারে, সেও পারে। সে যদি ওই 7 দফা না দিয়ে সে যদি বলতো, যেটা নাইমুল ভাই টাচ করলেন, যে আমরা এবং বিভিন্ন আলোচনাই আছে, এই একটা ইলেকশনই তো বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান না। তো সেই স্থায়ী আলোচনার জন্য আপনার বিএনপি যদি তার 7 দফা না দিয়ে বিএনপি যদি বলতো যে আপনি আপনার 1.3 বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন, বিএনপি যদি বলতো যতগুলি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আছে সেগুলোর একদম রিস্ট্রাকচারিং, সেটা কি ইমপ্লাইড নয়? মানে সেখানে তো এখন তো বিএনপির আলোচনায় কোথাও কোনো রিজিডিটি, ওই অর্থে কোনো রিজিডিটি দেখা যাচ্ছে না। আপনি বক্তৃতায় তো নিরপেক্ষ সরকারও বলে না, বলেছে যে অংশগ্রহণমূলক। আমার আলোচনাটা কিন্তু সময় শেষ, আমার আলোচনাটা ওই জায়গায় না। আমার আলোচনাটা হচ্ছে যে জনসম্পৃক্ত দাবি, বিএনপি যদি জনসম্পৃক্ত দাবি করতে পারে, যেটা মানুষজন বুঝবে, হ্যাঁ আমাকে নিয়ে বিএনপি যে অ্যাক্টিভিটিস করেছে, আমি সেটাই তো বললাম। বিএনপি যদি পরিষ্কারভাবে বলতো আপনি আপনার 1.3 বাস্তবায়ন করেন, আপনি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলিকে রিস্ট্রাকচারিং করতে হবে, আমার যার মধ্যে আপনার সবকটা ইলেকশন কমিশন এবং ইলেকশন পদ্ধতি চেঞ্জ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের যেটা একটা কঠিন দুরূহ কাজ, আমি অত দূরে না গিয়ে আমি ইলেকশন কমিশন, ইলেকশন প্রসেস এবং এই সমস্ত এইভাবে একদম পরিষ্কারভাবে, কিভাবে কোনো ভেগ কথার মধ্যে বাংলাদেশের জনগণ ওইটুক জায়গায় চলে গেছে যেটা রাজনীতিবিদরা জানেন। আজকে আর সময় নেই। ধন্যবাদ আপনাকে। যেটা বিএনপি এখনো পারে, যে আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই কয়টা রিয়েলি থিং বল ইজ ইন দি অপোজিশনস কোর্ট অথবা সরকারের কোর্টে। আমি মনে করি কারো হাতেই কোর্ট। ধন্যবাদ জনাব নাঈম ইসলাম খান, ধন্যবাদ জনাব সালেহ আহমেদ টিটা। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে।